গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় বোনের মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট বোন। করিডোর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় বললেন সালাউদ্দিন। ভাঙতি টাকা নিয়ে তর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1। আমরা গাজা হতে চাই না, সংস্কার কি বুঝি না, নির্বাচনের রোড ম্যাপ দেন বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো, সেনাবাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। করিডোর নিয়ে ম্যান্ডেটহীন সরকারের সিদ্ধান্ত নেওয়া সমীচীন নয় বললেন সালাউদ্দিন। মায়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবিক করিডোর চালুর বিষয়ে অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে যে খবর বেরিয়েছে তা বিএনপির মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কালের কণ্ঠকে তিনি বলেন, এই সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা, শান্তি ও শৃঙ্খলা, স্থিতিশীলতা, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে। একটি ম্যান্ডেটহীন অরাজনৈতিক সরকারের পক্ষে এত বড় জাতীয় সিদ্ধান্ত নেওয়া কোনোভাবেই সমীচীন নয়। সালাউদ্দিন আহমেদ বলেন, মায়ানমারের কোনো পক্ষের সঙ্গে সামরিক সংঘর্ষ সৃষ্টি হতে পারে এমন পদক্ষেপ নেওয়া বাংলাদেশের জন্য সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। এতে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। তাই সার্বিক বিবেচনায় সব রাজনৈতিক দল ও সামাজিক শক্তির সঙ্গে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সরকারের কাছে জানতে চাইব, মানবিক করিডোরের বিষয়ে জাতিসংঘ বা অন্য কোনো পক্ষের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কিনা, হলে তাতে কি শর্ত আছে, কেন এই সিদ্ধান্ত নেওয়া হলো। তাদের বক্তব্য জানার পর আমরা পরবর্তী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় বোনের মৃত্যুর সঙ্গে লড়ছে ছোট বোন। রংপুরে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুইটি বেগম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার ছোট বোন তাসফিয়া। জানা গেছে, সুইটি ও তাসফিয়া নীলফামারী ডোমার উপজেলার বাবলু ইসলামের মেয়ে। এদের মধ্যে সুইটি নীলফামারী মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী এবং তাসফিয়া ডোমার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তারা নীলফামারীর ইপিজেড মোড়ে রেজাউল করিমের বাসায় ভাড়া থাকতেন। সেখান থেকেই তারা ইপিজেডের একটি প্রতিষ্ঠানে কাজ করে লেখাপড়া করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে চুলা জ্বালাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সবশেষ দুপুর 2টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুইটির মৃত্যু হয়। অন্যদিকে বেলা 12টার দিকে নীলফামারীর ইপিজেড এলাকায় সনি বিডি লিমিটেড নামের একটি কারখানার ভেতরে মেশিনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই কারখানার কর্মচারী লিটন চন্দ্র রায় ও রবিউল ইসলাম দগ্ধ হন। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ভাঙতি টাকা নিয়ে তর্কের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় 2 গ্রুপের সংঘর্ষ, নিহত 1। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগঞ্জ উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে 2 গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত 30 জন আহতের খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত 3রা এপ্রিল সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাঙতি নিয়ে তর্ক হয়। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত 10 জন আহত হন। এই ঘটনার জেরে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আমরা গাজা হতে চাই না, সংস্কার কি বুঝি না, নির্বাচনের রোড ম্যাপ দেন বললেন মির্জা ফখরুল। মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়া অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল সরকারের। মানুষকে সাহায্য করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু এটা হতে হবে সব মানুষের সমর্থনে। আমরা আরেকটা গাজায় পরিণত হতে এবং যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। এমনকি এখানে এসে অন্য কেউ গোলমাল করুক, সেটাও আমরা চাই না। সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংস্কার কি আমি বুঝি না, আমি বুঝি গঠনতন্ত্র, গণতন্ত্র, আমি বুঝি মানুষের অধিকার। ডক্টর ইউনূস সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা। সবাই মিলে আমরা এই সরকারকে দায়িত্ব দিয়েছি। তিনি অনেক জ্ঞানী ও নোবেল-জয়ী মানুষ, তবে রাজনীতিবিদ নন। গত 15 বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের স্বার্থে, মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া আপনাদের প্রধান কর্তব্য।
সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা আপনাদের উচিত। নির্বাচনের সঠিক দিনক্ষণ ও সঠিক রোডম্যাপ দেন দ্রুত। মানুষ তাদের নিজস্ব সরকার দেখতে চায়। বর্তমানে এমপি নাই, সমস্যা হলে কার কাছে যাবে মানুষ? এজন্য আমরা বারবার বলছি, সংস্কারও হোক, নির্বাচনটা হোক। তিনি আরো বলেন, আওয়ামী লীগ দেশটাকে জাহান্নামে পরিণত করেছিল। হামলা, মামলা, গুম, খুন, নির্যাতন সহ কোটি কোটি টাকা লুটপাট করেছে। দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে, রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে। গণ অভ্যুত্থানের পরে বেগম জিয়া হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন। তিনি বলেছিলেন, অনেক নির্যাতন হয়েছে, রক্তপাত ঘটেছে। আসুন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি। সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলারও আহ্বান জানাচ্ছি আমরা। সেনাবাহিনীকে হামলার পূর্ণ স্বাধীনতা দিলেন মোদি। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সশস্ত্র বাহিনীকে হামলার জবাবে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে সেনাবাহিনী এখন নিজেদের পরিকল্পনা অনুযায়ী প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারবে। প্রতিবেদন অনুযায়ী প্রধানমন্ত্রী মোদি উচ্চ পর্যায়ের এক জরুরি বৈঠকে এই ঘোষণা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান সহ অন্যান্যরা। প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, সন্ত্রাসবাদকে চূর্ণ করার জন্য আমাদের জাতীয় সংকল্প অটুট রয়েছে। আমি আমাদের সেনাবাহিনীর উপর সম্পূর্ণ আস্থা রাখি। উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ওই হামলায় অন্তত ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। বিশ্লেষকরা এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর সবচেয়ে ভয়াবহ বলে আখ্যায়িত করেছেন। সরকারি সূত্র বলছে, পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়বার সহায়ক সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এই হামলার দায় স্বীকার করেছে। প্রধানমন্ত্রী ঘোষণার পরপরই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর প্রধান মোহন ভগবত তার বাসভবনে পৌঁছান। ধারণা করা হচ্ছে, বৈঠকে দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। ভারত ইতোমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়িয়েছে। পাকিস্তানি নাগরিকদের সব ধরনের ভিসা বাতিল করা হয়েছে। শুধু পাকিস্তানি হিন্দু এবং দীর্ঘমেয়াদী অনুমোদিত বাসিন্দাদের কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ভারতে অবস্থানরত প্রায় ১,০০০ পাকিস্তানি নাগরিক দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। অতিরিক্তভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান যে পানির ৮৫% পেত, তার প্রবাহ এখন ভারতের নিয়ন্ত্রণে। পাকিস্তান এই সিদ্ধান্তকে যুদ্ধের ঘোষণা বলে মন্তব্য করেছে এবং পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল সহ একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করেছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ পাকিস্তানি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, পরবর্তী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি একাধিক বক্তব্যে বলেন, সন্ত্রাসবাদের মদতদাতাদের আর ছাড় দেওয়া হবে না। ১৪০ কোটির ভারতের জনগণের ইচ্ছাশক্তি সন্ত্রাসী পৃষ্ঠপোষকবাদের মেরুদণ্ড ভেঙে দেবে। তিনি আরো বলেন, এবার সময় এসেছে সন্ত্রাসের ঘাঁটি চিরতরে ধ্বংস করার। ভারত আর আতঙ্কে ভয় পায় না। আমরা প্রতিটি ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করব এবং জবাব দেব। এই পরিস্থিতিতে দক্ষিণ এশিয়ার উত্তেজনা তুঙ্গে। ভারতের কড়া অবস্থান এবং প্রধানমন্ত্রীর সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার বার্তা গোটা অঞ্চলে সম্ভাব্য সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট হয়ে সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।